লাল শাড়িতে প্রেয়সী। লেখনীতে ফাতিমা ফারিয়াল। পর্ব সংখ্যা 36। ভোরের আলো ফুটেছে নাকা ফুল ঝর্ণায় ঝলমলে অপরূপ সৌন্দর্য ফুটে উঠল। ঝর্ণার গর্জন আর পাহাড়ি জঙ্গলের তৈরি করেছে এক সৌন্দর্য, যে প্রকৃতি তাকে ঘিরে রাখার জন্য এক নরম চাদর বিছিয়ে দিয়েছে। এমন সময় পাখিদের কিচিরমিচির আর কাঠকাটার ঠকঠক শব্দে হৃদিতার ঘুম ভাঙল। সারাত জঙ্গলভীত আর টুকটাক শব্দে যখন বুক ধরফর করেছে, শেষ সাথে গিয়ে একটু চোখ লেগেছিল। ঘুম ভাঙতেও সে ধীরে ধীরে উঠে বসলো। চোখ কসলাতে কসলাতে প্রথমে লক্ষ্য করলো আহাদ রাজা পাশে নেই। বুকের ভেতর হালকা কাঁপুনি ছড়িয়ে গেল। দ্রুত তাঁবুর পর্দা সরিয়ে বাইরে বেরিয়ে এলো। সূর্যের কোমল তাপ গালে লাগতে কেমন যেন উষ্ণতা অনুভব করলো সে। চারদিকে চোখ বুলিয়ে অপলক দৃষ্টিতে দেখতে লাগলো। সবুজে ঘেরা পাহাড়, ঝর্ণার পানি, রোদের আলো, সবকিছু যেন অপরূপ দৃশ্য তৈরি করেছে। ঠিক তখনই তার ঠোঁটে আটকে গেল ডান দিকে টিভির কোনায়, যেখানে আহাদ রাজা কুড়ালের সাহায্যে কাঠ ফালি করছে। তার গায়ে কালো ম্যাকি হাতা টি শার্ট, আর যার কারণে তার বাহু টান টান পেশি উন্মুক্ত। সকালের হালকা রোদ আর তার কপালের ঘাম চিকচিক করে উঠেছে। কাঠে তোলার সঙ্গে সঙ্গে তার বুক ওঠানামা করছে। প্রতিটা নড়াচড়া শরীরের পেশিগুলো আরো যেন স্পষ্ট ওঠানামা করছে। হৃদি একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, পলক্ষীন দৃষ্টিতে তাকিয়ে আছে কেমন যেন আনমনে। হঠাৎই আহাদের নজর পড়তেই যেন হৃদি তার দিকে তাকালো। ক্লান্ত হাঁপানোর শব্দ দূর থেকে শোনা যাচ্ছে। হৃদি ঘোর ভাঙল। সে অপ্রস্তুত চোখ নামিয়ে নিল, কিন্তু ততক্ষণে আহাদ 2 আঙ্গুল দিয়ে ইশারা করে তাকে কাছে ডেকেছে। হৃদি ছোট ছোট পা ফেলে এগিয়ে এলো। আহাদের ঠিক মুখোমুখি দাঁড়াতেই তার গায়ে ঘামের আর তীব্র নিঃশ্বাসের শব্দ পরিষ্কার শোনা গেল। আহাদ তার প্রেয়সীর ওড়নার এক কোণ ধরে নিজের কপালের ঘাম মুছতে লাগলো। হৃদির বিরত বিস্ময়ে তাকিয়ে রইল। আহাদ ভুরু কুঁচকে নাকের ঘাম মুছে নিয়ে বলল, কোথায় নিজের স্বামীর একটু সেবা যত্ন করবে, ঘামটা মুছে দিবে, তা না ফেলফেল করে তাকিয়ে আছো। আমার কি রোগ বেরিয়েছে নাকি? অন্য কোনো প্রশ্ন ভাবনা করছো মিসেস মীর? হৃদি লজ্জায় লাল হয়ে গেল। মাথা নিচু করে তোতলাতে তোতলাতে বলল, না না না, দিচ্ছি তো। অতঃপর নিজের হাতের ওড়না তুলে আহাদের মুখ মুছতে লাগলো। আহাদ তার সেই বোকা বোকা চাহনি দেখে চোখে ফিরিয়ে হাসিতে যেন ব্যস্ত। এবার সে মাথা তুলে গলায় গিয়ে বলল, এখানেও। হৃদি আপত্তি করল না, বরং পরম মনোযোগে স্বামী সেবা করতে করতে পুরো দুনিয়া যেন ভুলে গিয়েছিল। ঠিক তখনই 2 বার গলা খাকারির আওয়াজ এলো। হৃদি চমকে পিছে তাকাতেই দেখলো একটু দূরে তুহিন আর রিয়াদ দুজনই ছোট ছোট কাঠের টুকরের ওপর কান ধরে দাঁড়িয়ে আছে। কাঠের টুকরো এতটা ছোট যে তাদের পা ঠিকঠাক রাখতে পারছে না, এক ধরনের ব্যালেন্সিং স্ট্যান্ড। দুজনের মুখ গম্ভীর, তবে চোখের দয়ার আকুতি। রিয়াদ কেঁদে ফেলার মতো গলায় বলল, ভাবি, শুধু আপনার সেবাই করবেন, এই বেচারা দেবরদের দেখবেন না, দয়া করে একটু আমাদেরও দেখুন, খুব খিদে পেয়েছে, সকাল থেকে এভাবে দাঁড়িয়ে আছি ভাবি, জামাই সেবা বাদ দিয়ে একটু আমাদের দেখুন। হৃদি হতবাক হয়ে বলল, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? তুহিন অভিযোগের স্বরে বলে, কেন আছি? কারণ আপনার বজ্জাত স্বামী আমাদের শাস্তি দিয়েছে। আমরা তো শুধু একটু মজা করেছিলাম, তাই বলে নিজের বন্ধুদের এত বড় শাস্তি দিবে? দেখেন দেখেন আমার কেমন হায়নার মতো তাকিয়ে আছে আমাদের দিকে। হৃদি আর চোখে পাশে তাকাতেই আহাদকে দেখলো। আহাদের মুখভঙ্গি এতটাই কঠিন যে মনে হচ্ছে পাহাড়ের পাথর থেকেও শক্ত। সে রুড়ো গলায় বলল, কোনো ভাবিটাবি বলে লাভ নাই, যতক্ষণ পর্যন্ত আমার কাটা শেষ হবে ততক্ষণ পর্যন্ত এমনভাবেই থাকতে হবে। এরপর নেক্সট ডেমো। হ্যাঁ, এরপর আবার কিসের ডেমো? ভাই এত নিষ্ঠুর হোস না, ধর্মে সইবে না। তুহিন অসহায় স্বরে বলল। আহাদ চোখ গোল করে চটকে উঠল। যখন কুকর্ম করতে গিয়েছিলি বা কুকর্ম করছিলি তখন ধর্মের কথা মনে ছিল না? এখন ধর্ম তোদের আইডিয়া ছিল?
আমি তোদের কি পরিমাণ শাস্তি দিতে পারি, তারপরে কেন করতে গিয়েছিলি? রিয়াদ মিনতি করে বলল, ভাই ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দে, আর জিন্দেগিতেও আমরা ভূতের ভয় দেখাবো না। রিয়াদের কথায় আহাদ আরও তেতে উঠল। আহাদ রাজার কাছে ভুল ক্ষমা নেই, ভুল যখন করেছিস এর শাস্তিও পেতে হবে। তুহিন আর রিয়াদ দুজনেই অসহায় মুখ করে রিদির দিকে তাকালো, কিন্তু রিদিও বা কি করবে, এই আহাদ রাজা তো তার সাথেও এমন করে। শুধু ভুল করেছি শব্দটা যদি ভুলেও মুখ থেকে বের হলো তাহলে তো তার জন্য শাস্তি রেডি থাকে। তবুও তাদের দুজনের চুপসে যাওয়া মুখ দেখে তার করুণা হলো কিছুটা। সে আলতো স্বরে আহাদকে বলে, শুনুন না। শুনছি তো, বলছি এবারের মতো ওনাদের ছেড়ে দিন না। আহাদ চোখ সরু করে বলল, আমি কি ওদের ধরে রেখেছি? রিদি মুখ আতঙ্কে কিছুটা চুপসে গেল, আবার আনন্দে উচ্ছ্বলিত হয়ে উঠল, বলল, সত্যি? তাহলে ওনাদের নামতে বলি? আহাদ কটমট করে তাকালো তার দিকে, ঝাঁঝালো গলায় বলল, একদম না, শাস্তি খতম হয়নি এখনো। আহাদ রাজা সেই কথায় রিদি সহ তিনজনের মুখ যেন পুরো বেলুনের মতো চুপসে গেল। আহাদ আবারও রিদির ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে বলল, চলো। কোথায়? আমি যেখানে নিয়ে যাব সেখানে, আপত্তি আছে? রিদি ডাকে বামে মাথা দুলিয়ে না জানায়। আহাদ এগিয়ে যেতেই সে তার পিছু ছুটল। দুজন পাহাড়ের বুক বেয়ে নামতে নামতেই ঝর্ণার দিকে। তুহিন আর রিয়ান ঠায় দাঁড়িয়ে রইল। রিয়াদ গোমরা মুখে বলল, এই বয়সে এসেও কি না কান ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আল্লাহ, তুমি কই? তুহিন মুখ বাঁকিয়ে বলল, শুকরিয়া কর যে আমরা ঘন জঙ্গলে আছি, আমাদের এই বেহাল দশা আর কেউ দেখে না। তা না হলে নিশ্চিত মান সম্মান দক্ষিণা হাওয়ার বাঁশঝাড়ের মতো মাথায় উইটা থাকতো। কি এক অবস্থা! পাহাড়ের মনোমুগ্ধকর সেই পরিবেশের মাঝে আহাদ রাজা কায়দা করে লোহার শিকের ওপর টান টান করে মাংস বসিয়ে বারবিকিউ করছে। আলো ছায়ায় তার মনোযোগ, মুখটা যেন কাঠের চেয়েও কঠোর লাগছে। এক হাতে ধরা হাতের পাখাটা মতো পাতাটা দিয়ে বাতাসে ধোঁয়া ছড়াচ্ছে, মাঝে মাঝে কাঠ উল্টে দিচ্ছে, মাংসের ওপরে চর্বি এবং টুপটাপ আগুনে পুড়ছে, আর সিলিং জাতীয় শব্দ উঠতেই চটচট করছে। পাশের রিদি সবুজ ঘাসের ওপর নরম চাদর বিছিয়ে খাবার সাজাচ্ছে। তার কাজ করার ভঙ্গিমা খুবই শান্ত, খুবই কোমল, চুল কেমন এলোমেলো, কিন্তু তাতে একটা আলাদা সৌন্দর্য আছে। আহাদ রাজা চোরা চোখে সেই দিকে তাকায়। মাঝে মধ্যে কিছুটা দূরে তুহিন আর রিয়ান এখনো কান ধরে দাঁড়িয়ে আছে। প্রত্যেক সেকেন্ডে যেন তাদের কাছে এক একটা যন্ত্রণা। বারবিকিউ পোড়া মাংসের গন্ধে তাদের পেটে মোচড় দিচ্ছে, মুখে পানি চলে আসছে, কিন্তু আহাদ রাজার আদেশ ভেঙে তারা নড়তে পারছে না। তুহিন নিচু স্বরে রিয়ানকে ফিসফিস করে বলল, আমার তো মনে হচ্ছে আজকে আমার আত্মা দেহ ত্যাগ করবে। রিয়ান মুখে আসা পানিটা গিলে নিয়ে বলল, মাংসের গন্ধে আমার চোখ দিয়ে পানি চলে আসছে, পেটে তো মাংসের জন্যই চোচো করছে। আমাদের সামনে এত এত খাবার আর আমরা খেতে পারছি না, এইটাকে বেঁচে থাকা বলে না ভাই? দুজনে আবার কাতর চোখে তাকাতেই আহাদের দৃষ্টির দিকে। রিদি সব কিছু সাজানো শেষ করেই আহাদ রাজা বারবিকিউ হাতে নিয়ে চাদরের পাশে এসে বসলো। মাংস এতটা লোভনীয় যে তাকাতেই জিভে পানি এসে যায়। রিদি এবার অনুনয়ের কোমল স্বরে বলে, শুনুন না, তুইন ভাইয়া তো না খেয়ে আছে, ওনাদেরও ডাকুন না এবার। আহাদ রাজা চোখ সেই মুহূর্তে খানিক শীতলতা দেখা গেল। তার প্রেয়সীর কণ্ঠের অনুরোধ সে খুব একটা অগ্রাহ্য করতে পারে না। সে ঠান্ডা মুখে তুহিন আর রিয়াদের দিকে চোখে ইশারা করে। দুজনেই এক সেকেন্ডের জন্য দৌড়ে আসলো, যেন মনে হলো যেন ট্রাকে রাখা স্প্রিং এর মতোই লাফ মেরে নেমে এসেছে হুড়মুড়িয়ে। দৌড়ে চলে এলো, কোনো কিছু উপেক্ষা না করে ক্ষুধার্ত পশুর মতো দুহাত দিয়ে মাংস, রুটি, সালাদ যা পাচ্ছে তাই মুখের ভেতর ভরতে শুরু করে খাওয়া শুরু করলো। তুহিন মুখে একগাল ব্রেড চেপে রেখে বলল, থ্যাংক ইউ ভাবি, আপনি না থাকলে আহাদ রাজা আমাদের আরও ভাজা ভাজা করতো। রিদি হেসে ফেলল, তার হাসি হালকা স্নেহ মেশানো মজা ছিল। আহাদের দিকে এক কাপ কফি এগিয়ে দিয়ে আহাদের কোনো দ্বিধা ছাড়া নিয়ে চুমুক দিয়ে বসালো।
তবে সে লক্ষ্য করলো রিদি এরপর মাঝে মাঝে দুবার হাঁচি দিয়েছে, আবারও নাক টানছে। তার কপাল কুঁচকে গেল। কফির কাপ রেখে উদ্বিগ্ন গলায় এগিয়ে এলো, হাত বাড়িয়ে রিদির কপাল ছুঁয়ে দেখলো। হ্যাঁ, সে যে আন্দাজ করেছে সেটাই, রিদির শরীরটা কিছুটা উষ্ণ। এখানকার ঠান্ডা আবহাওয়া তার ওপর কিছুটা প্রভাব ফেলেছে। এখানকার ঠান্ডা আবহাওয়া তার ওপর কিছুক্ষণ আগেও তো দুজন ঝর্ণায় জমাট ভেবে ঠান্ডা পানিতে ভালো মতো ভিজেছে। রিদির নাজুক শরীর সেটা ঠিক মতো নিতে পারেনি। আহাদ হঠাৎ দাঁড়িয়ে গেল, কণ্ঠ ভারী, চাপা দুশ্চিন্তা ভর্তি। তুহিন, রিয়াদ, এখন ওই ব্যবস্থা কর, আমরা ঢাকায় ফিরছি যত দ্রুত সম্ভব, কুইক। নিজে তিনজনই একসাথে থমকে গেল, মুখে খাবার ফেলফেল করে তাকিয়ে রইল, গিলতে যেন পারছে না। হঠাৎ হলো কি বুঝলো না। তাদের বলদের মতো তাকিয়ে থাকতে দেখে হাত চেঁচিয়ে উঠল, কি বললাম শুনতে পাসনি? আমরা এখনই ঢাকায় ফিরবো, ব্যবস্থা কর। রিয়াদ আলু খালু গলায় খাবার গিলে জিজ্ঞেস করলো, কেন ভাই, কি হয়েছে? আহাদ সোজা সাপটে উত্তর দিল, রিদির শরীর খারাপ, এখানে থাকলে আরো অসুস্থ হয়ে যাবে, 1 মিনিট আর দেরি করা যাবে না। তুই রিদির দিকে তাকালো, কই তেমন তো অসুস্থ লাগতেছে না। কিন্তু আহাদ রাজা দৃষ্টি বোঝা গেল না। এটাই ফাইনাল সিদ্ধান্ত, আর এর মাঝে সময় নষ্ট করা যাবে না। সে সিদ্ধান্ত দিয়েছে মানে সেটাই ফাইনাল। দুজনে আর সময় নষ্ট করলো না, দ্রুত উঠে জিনিসপত্র গোছাতে শুরু করলো। রিদি চুপচাপ এসে আহাদের পাশে দাঁড়ালো, মৃদু স্বরে বলল, আপনাকে কেন বলল? আপনাকে কে বলল আমি অসুস্থ? আমি ঠিক আছি। হাত ভরে তুলে তাকালো, তাহলে চলো। কোথায়? আজ শুধু চোখে ইশারা করলো। ইশারাটা বোঝা মাত্র দিদি চোখ বড় বড় হয়ে গেল। বজ্জাত বেটা। হাত হেসে ফেললো। সেই হাসি ছিল একটু দুষ্টু, একটু আদর, একটু স্নেহ। অতঃপর তারপর ভেতরে গিয়ে একটা নরম চাদর এনে রিদির কাঁধে জড়িয়ে দিল। মৃদু স্বরে বলল, এটা পেঁচিয়ে নাও, ঠান্ডা কম লাগবে। রিদি চাদরটা নিজের শরীরে পেঁচিয়ে নিল। ভেতরে এক উষ্ণতা ছড়িয়ে দিল। শুধু চাদর নয়, হঠাৎ আহাদ রাজার যত্নেও। ততক্ষণে তুহিনা রিয়াদ সবকিছু গুছিয়ে ফেলেছে। তারপর একসাথে তারা বোর্ডের দিকে এগিয়ে গেল। রাত তখন প্রায় 2টা। মীর হাউসে রাতে নিস্তব্ধতা ঢেকে গেছে, যেন পুরোপুরি বাড়িটাই ঘুমন্ত প্রাসাদ। কিন্তু সেই নিস্তব্ধতার বুক চিরে আহাদ আর রিদি বাড়ির গেটে পেরোলো। দুজনে বাসে ঢুকতে ঘরের ভেতর হিমশীতল নীরবতা ভেঙে খান খান হয়ে গেল। রিদি দরজা পার হয়ে টলমল করে তাকালো সেই দিকটায়। ঝর্ণার বরফ শীতল পানি, তার ওপর জল, সব মিলিয়ে পায়ের শক্তি যেন প্রায় শেষ। তার ফর্সা মুখটা লালচে, নাকটাও লাল হয়ে আছে, শরীরটা গুটিয়ে আছে, তবুও ঠান্ডা তাকে ছাড়ছে না। ঢুকতে আবার হাঁচো 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 3বার টানা হাঁচি দিয়ে মাথা ঠান্ডা করে মাথাটা নামিয়ে ফেললো। নাকের ভেতর কিরমির করছে যেন। সে হঠাৎ আহাদের বাহুতে নাক ঘষে পরিষ্কার করে নিল। আহাদ এক মুহূর্ত তাকিয়ে রইল তার দিকে। এই মেয়ে এমন অসুস্থ হয়ে পড়লো যে সে তো পাগল হয়ে যাবে। এখানে বসো, কড়া গলায় বললেও সেই কণ্ঠে অস্থিরতার কম্পন। সে রিদিকে ধরে সোফায় বসে দিল। অতঃপর হল ঘরের প্রতিটা লাইট জ্বালিয়ে দিল। অন্ধকার ভেদ করে ঘরটা যেন জীবন্ত হয়ে উঠল। কিন্তু বাড়ির ভেতরে কারো কোনো সারা শব্দ নেই। চারদিকে শুধু গভীর রাতের ঘুম। রিদি চারদিকে তাকালো। এত বড় বাড়ি, এত মানুষ, কারো দেখা নেই। তার মাথা ঘুরছে, চোখ জ্বালা করছে, ঠান্ডা আর জ্বর মিলে শরীরটা গরম হয়ে উঠেছে। কিন্তু তখন আহাদের ভেতরে রাগের আগুন জ্বলছে। সে বাড়ির সবাইকে ডাকবে, সবাই এসে তার বউকে দেখবে, সেবা করবে, এটাই যেন তার মাথায় গেঁথে গেছে। কিন্তু কাউকে না দেখে হাত গলা উঁচিয়ে ডাকলো, আম্মা, আম্মা, চাচি আম্মা, চাচু, ঋতু, বাণী, খালাম্মা। প্রাসাদের মতো বিশাল এই বাড়িতে তার কণ্ঠ যেন দেওয়ালে বাড়ি খেয়ে ফিরে আসছে। তার ডাক কারো কানের কর্ণকুহরে পর্যন্ত পৌঁছায় না। সবাই ঘুমে অবচেতন। উটকো ডাক শুনছেই না। সে আরো কয়েকবার ডাকলো, কিন্তু ঘর নিস্তব্ধ। এবার আর সহ্য হলো না আহাদের। তার চোখ লাল, চল শক্ত, গরম গমে গোমট করেই রান্নাঘরে ঢুকলো সে। বের হলো এক বড় স্টিলের থালা আর একটা চামচ হাতে। পরের মুহূর্তেই ঝন 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 স্টিলের থালায় চামচ দিয়ে শব্দ করল। বাড়ির মাঝখানে যুদ্ধের মতো ঢোল বাজাচ্ছে। পুরো হল ঘর কেঁপে উঠল। ঘরের দেওয়ালগুলো যেন শব্দে গুম গুম করে বাজতে লাগলো।
হঠাৎ করে ঘুমন্ত বাড়ির সকলে চমকে উঠল। রুম থেকে ছুটে আসলো একে একে। সবাই জড়ো হলো। ঘুমো ঘুমো চোখে দেখলো আহাদ হাতে থালা চামচ নিয়ে দাঁড়িয়ে আছে, চোখের আগের ঝিলিক। সামনে সোফায় চাদরে মুড়ে বসে আছে রিদি। কি হয়েছেটা কি? বাড়িতে ডাকাত পড়েছে নাকি? এমন হট্টগোল করছে কেন? আহাদ রাজা চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। আশফাক মিরের দুলতে দুলতে সোফায় বসলেন। পেছনে শরীরটা এলিয়ে দিয়ে হাই তুলতে তুলতে গম্ভীর গলায় বললেন, ডাকাত আসলেও তোমার মতো এত হরতাল করতো না। অপর দিক থেকে তার চাচা বলে উঠল, ঠিকই বলেছ, তোমার ছেলের মতো এমন হরতাল কখনোই ডাকাতরা করতো না। ডাকাতরা ডাকাতি করে চুপচাপ চলে যেত, আমরা অন্তত শান্তিতে ঘুমোতে পারতাম। আহাদ রাজার রাগ যেন আরো কয়েক গুণ বেড়ে গেল চাচার কথায়। তার বউ অসুস্থ আর তারা শান্তিতে ঘুমানোর কথা বলছে। হাতে থাকা থালাটা ছুঁড়ে মারতেই ঝনঝন করে শব্দ হলো। রাগান্বিত গলায় বলল, এতদিন পর বউ নিয়ে ফিরেছি, কোথায় আমার বউকে সেবা যত্ন করবে তা না, এক একজন ভেটকি মাছের মতো ভেবে করে ঘুমাচ্ছ। আশফাক মির উঠে ঠোঁট বাঁকিয়ে বললেন, কই এতদিন? মাত্র 4 দিন ছিলে। আহাদ রাজা দাঁত চেপে বলল, চাচু এখন কথা বাড়াইও না, রিদির শরীর ভালো না। ঠিক তখনই রিদি আবারও 3 বার টানা হাঁচি দিল। আফরোজা শেখ ছুটে এসে রিদির পাশে বসলেন। তার মুখে বিষণ্ণতা লাগছে। তিনি উদ্বিগ্নভাবে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা, শরীর খারাপ? তিনি কপালে হাত দিয়ে দেখলো গরম, বেশ গরম। রিদি নাক টেনে খুব নিচু স্বরে আওড়ায়, আমি ঠিক আছি আন্টি। আন্টি? আহাদ এবার ভুরু তুলে তাকালো। আফরোজা শেখের মুখ গম্ভীর হয়ে এলো। নিজের ছেলের বোতাকে আন্টি ডাকলো, এটা তিনি গভীরভাবে মেনে নিতে পারলেন না। মুখ গোমট করে বলল, নিজের ছেলের বউয়ের মুখ থেকে এখন আন্টি ডাক শুনতে হবে? আম্মা কি বলা যায় না? রিদি মুখ লাল হয়ে গেল, মাথা নিচু, লজ্জা যেন তাকে গিলে ফেলেছে। স্বর লাজুক, খচখচি। ঠিক আছে আন্টি, এরপর থেকে আম্মা ডাকবো। আফরোজা শেখ হতাশ হয়ে মাথা নাড়লেন। এই মেয়ে আন্টি ডাকছে, বলছে কিনা আম্মা ডাকবে। এমন সময় আহিয়াও সিঁড়ি বেয়ে নামছিল। তার পায়ের ব্যথা নেই বললেই চলে, তবু অভ্যাসটা রয়ে গেছে। সামান্য খুঁড়ে হাঁটলো। সিঁড়ি 2 ধাপ নামতে পেছন থেকে কারো ভারী পায়ের শব্দ, আর তারপরে সে পরিচিত গলা, তোর পায়ের ব্যথা কমেনি? আহিয়া চমকে উঠে পিছন ফিরে তাকালো। সামনে দাঁড়িয়ে আদনান। ঠান্ডা আলোয় তার চোখ দুটো যেন কেমন ক্ষীণ হয়ে লাগছে। সিঁড়ির রেলিংয়ে হাত রেখে দাঁড়ালো আদনান। ভুরু কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। রাগ নয়, বিরক্ত নয়, বরং একাধারে খোঁচা মারার উদ্বেগ। হাইয়া হকচকিয়ে সোজা হয়ে দাঁড়ালো। কয়েক মুহূর্ত চোখ পিটপিট করে বলল, কমেছে? তাহলে এভাবে হাঁটছিস কেন? আর নিচে আসা কি খুব বেশি জরুরি? আহিয়া নিচু সরে ফিসফিস করে বলল, আসলে রিদি এসেছে তাই। আদনান ভুরু কুঁচকে তাকিয়ে রয়। অতঃপর আবারও সামান্য ভুরু উঁচিয়ে বলল, কই, আমি আসলে তো আমার জন্য কখনো এভাবে নামতে দেখি না। আহিয়া একটু থমকালো। বুকের ভেতরে কাঁপুনি, সশরে অভিমান লুকানোর চেষ্টা। আপনি তো বাসাতেই থাকেন, রিদি যখন তোর ভাইয়ের বউ, তাহলে এখন থেকে সেও বাসায় থাকবে। এত আয়োজন করে কাঠখুট্টো কুড়িয়ে নামতে হবে না। কথাটা শুনে আহিয়া চোখ নামিয়ে নিল। আদনানের স্বরটা এমনভাবে আসে যেন তার প্রতিটি কথায় আইন কথা কাটাকাটি বলা যায়। দুজনেই নীরব দাঁড়িয়ে আছে। সিঁড়ি তখনও হালিমা বেগমকে দেখে তারা দুজন সিঁড়ির মাথায় দাঁড়িয়ে। কি নিয়ে যেন দুজনের মাঝে কথোপকথন চলছে। হালিমা বেগম বলে উঠলেন, তোরা এখানে দাঁড়িয়ে কি ফুসফুর করছিস? সবার চোখ সেদিকে ঘুরে গেল। আহিয়া হালকা হাসার ভান করে তাড়াহুড়ো করে বলল, না কিছু না। বলেই সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে গেল নিচে। রিদিকে সোফায় বসে থাকতে দেখে দৌড়ে গিয়ে পাশে বসলো। ঠান্ডা হাত দিয়ে জড়িয়ে ধরে রিদিকে কিছুটা আরাম পেল। এতদিন পর কাছের মানুষ পেয়ে মনটা যেন ভরে গেল। দূর থেকে হাত দাঁড়িয়ে দুজনকে দেখে তার চোখ জ্বলে উঠল রাগে, আবেগে। রিদির ম্লান মুখ, শুকনো ঠোঁট, নাক, সবকিছু তার ভেতরটা মোচড় দিয়ে তুলছে। সে তাকিয়ে থাকতে না পেরে আবারও তাকিয়ে থাকতেই হাঁচি দিল রিদি। আহাদ এবার রাগ সামলাতে না পেরে হালিমা বেগমের দিকে তাকিয়ে কঠিন গলায় বলল, চাচি আম্মা, রিদিকে গরম পানি করে দাও। ওরা তো হাঁচি দিচ্ছে কেন বারবার? তোমাদেরকে এভাবে দাঁড়িয়ে তামাশা দেখার জন্য আমি রেখেছি? তোমরা তো সবাই সেখানে তামাশাই দেখছ।
তার কথায় কিছুটা অবাক হলো তার মা। এই ছেলে কি বলছে? সবাইকে এখন রাত জেগে তার বইয়ের সেবা করবে নাকি? তার নির্দেশনা অনুযায়ী হালিমা বেগম আর বানি খালা তড়িঘড়ি করে রান্নাঘরের দিকে চলে গেল। আদনান তখন একটু দূরে দাঁড়িয়ে দৃশ্যটি দেখছিল। শান্ত নির্বিকার চোখে আহাদ এবার তাক করলো তাকে। ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিস? ডাক্তার হয়েছিস কি শো দেখানোর জন্য নাকি শো উপভোগ করার জন্য? হৃদয় অসুস্থ, দেখতে পাচ্ছিস না? ওকে ওষুধ লিখে দে। আদনান নড়ে চড়ে দাঁড়ালো, সবল সুলভ ভঙ্গিতে বলল, সামান্য ঠান্ডা জ্বর, নাপার হিস্টোসিন খেলেই ঠিক হয়ে যাবে, আলাদা ওষুধ লাগে না। আহাদের চোখ লাল, চোয়াল শক্ত করে গর্জে উঠল, কোন বালের ডাক্তার তুই? সামান্য ঠান্ডার ওষুধও দিতে পারিস না? কে বলল দিতে পারি না? আমি তো বলছি পারিস, কিন্তু দিবি না ইচ্ছা করে। অপেক্ষায় আছিস তো যেন আরো অসুস্থ হয়? ভাবছিস আমি কিছু বুঝি না? আদনান চোখ ঘুরিয়ে হৃদির দিকে তাকায়। হৃদি কিছুটা বিব্রত, আদনান কিছুটা লজ্জা পেল। সে এমন কেন করবে? সে তো ভালোর জন্যই বলেছে, কিন্তু তার উত্তেজিত ভাই তাকে ভুল বুঝছে। আদনান ঠোঁট চেপে বলল, আজব, আমি কেন চাইবো তোর বউ অসুস্থ হোক? আমি তো সত্যিই বলছি, নাপার হিস্টোসিন খেলেই সেরে যাবে, আর না সারলে এরপর অ্যান্টিবায়োটিক দিতে হবে। হাত করা হাসি দিয়ে বলল, হ্যাঁ তোমার সত্যবাদিতা জানা আছে আমার। আফরোজা বিরক্তিতে চোখ বন্ধ করলেন। ছেলের আচরণ তাকে প্রতিবারে বিব্রত করেছে, কিন্তু তার চোখের সামনে অসুস্থ হৃদিকে দেখে মায়াও বেড়ে গেল। কিন্তু হৃদির মুখের সামনে ঝুঁকে চুলগুলো সরিয়ে স্নেহময় হাতের ছোঁয়া পেতে হৃদির চোখ ভিজে এলো। এমন সময় হালিমা বেগম আর বানি খালা গরম পানি, স্যুপ, ফল নিয়ে হাজির। পুরো ঘর তখন ব্যস্ত হয়ে উঠেছে হৃদির যত্নে। হৃদি অবাক দৃষ্টিতে তাকিয়ে, এরা কারা? এরা কি সব করছে? এমন খেয়াল, এমন উদ্বেগ, এমন হট্টগোল, সব তার জন্য। অথচ এই মানুষগুলো সে এখনো পুরোপুরি কে জানেও না। আর তারা কিনা শেষ রাতের দিকেও তাদের ঘুম হারাম করে তার যত্নে মগ্ন। আফরোজা শেখ এবার ছেলের দিকে তাকিয়ে বললেন, ওকে হাসপাতালে না নিয়ে বাসায় কেন আনলে? আমাদের ফোন করলে আমরা আসতাম। মেয়েটার মুখটা কেমন শুকিয়ে গেছে দেখছো না? কি দরকার ছিল ওকে নিয়ে বন জঙ্গলে ঘুরে বেড়ানো? বন জঙ্গলে না মা, হানিমুনে গিয়েছিলাম। ঘরভর্তি মানুষের সামনে আহাদ রাজার মুখের এমন লাগামহীন কথায় রীতি লাজুক লতার মতো নুতিয়ে গেল। আহিয়া তার হাসি ধরে রাখতে পারল না, মুখ টিপে হৃদির কানে গেছে গিয়ে ফিসফিস করলো, এক হানিমুনে তোর এই দশা হৃদি? হৃদি লজ্জায় নাক কুচকে নিল। চুপ, দুটো হাঁচি দিয়ে শুধু। তোর ভাই তো তারপর আবারও হাঁচি তোরপর করে ফেলেছে। মনে হয়েছে মরে যাচ্ছি আমি, আমার মান সম্মান সব শেষ। আমজাদ মীর এবার হৃদির দিকে তাকালো। মেয়েটা তখনও গুটিসুটি মেরে বসে আছে আহিয়ার পাশে। সে একটু এগিয়ে সে কপালে স্নেহের হাত রাখতেই মৃদু স্বরে বললেন, নিজের যত্ন নিজে নিতে শিখো মেয়ে। এমন অসাধারণী বা অসাবধানী হলে হবে না। তোমার কিছু হলে এই বজ্জাত ছেলে আমাদের মাথায় উঠে নাচবে। হৃদি লজ্জায় মাথা নিচু করে রইল, কিন্তু আহাদের চোখে এক অদ্ভুত রাগ। নিজের বাবা নিজের প্রেয়সীর কাছে দেখে তার শরীর রাগে ঝলকে উঠল। কেন জানি তার সুদর্শন বাবাকে তার প্রেয়সীর আশেপাশে দেখলে তার গা জ্বলে যায়, ঈর্ষা হয় তার বাবা এই বয়সে এত সুন্দর কেন হবে? নিজের প্রেয়সীর মুখে নিজে রেখে নিজের বাবার তারিফ দুইবার শোনা হয়ে গেছে, এখন আবার তার বাবার সুযোগে আহ্লাদ দেখিয়ে সুনাম অর্জন করছে। দাঁত কিরমির করে চেঁচিয়ে উঠল, আম্মা তোমার স্বামীকে সামলাও। সে এত জোরে চিৎকার করলো যে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। আমজাদ মীর একরাশ বিরক্ত নিয়ে ছেলের দিকে তাকালেন। মনে মনে ভাবলেন, কি বিয়াদব ছেলে জন্ম দিয়েছি আমি, খালি বাপকে সন্দেহ করে।